গুড মর্নিং। সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজ হলো ৩রা মে, বারটা হলো শনিবার। তো চলো আজকের দিনের গল্পটা শুরু করা যাক। সকালবেলায় ঘুম থেকে উঠে না আজ ব্রাশ খুঁজে পাচ্ছি না। ওই যে কালকে ঘরটা এলোমেলো করা হয়েছে, যার জন্যে কোনো জিনিসপত্রই ঠিকঠাক করে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই ব্রাশের কাজটা আজ আঙুল দিয়েই সারতে হলো। আর তারপর আমি আর মা আজ সকাল সকালই একটু রেডি হয়ে নিয়েছি। আজ সারাদিনে আমাদের একটু ছোটাছুটি আছে। আমরা যাব আজকে রামপুরহাটে, তবে তার আগে মা ইলেকট্রিক অফিসে ঢুকলো, কারণ ওখানে একটা কাগজ জমা দেওয়ার আছে। কালকে বিকালেই দিতে হতো, তবে কালকে বিকালে যেহেতু ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই কাগজটা আজকে মা সকালে দিয়ে দিল। তবে অফিসটা এখনো খোলেনি। একজন ভদ্রলোক ছিলেন, ওনার হাতে দিয়ে বলা হলো যে আপনি একটু দিয়ে দেবেন। জানি না দেবে কিনা, যদিও জেরক্স, যদি না দিয়ে থাকে তাহলে আমরা পরে এসে দিয়ে দেব। তো এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে। আজকে আর আমরা সকালবেলায় ঘর থেকে কিছু খেয়ে বেরোতে পারিনি। ঘরের জিনিসপত্র সব এলোমেলো আছে, তো মাকে বললাম ঝামেলা করা দিয়ে দরকার নেই, বাইরে থেকে না হয় কিছু খেয়ে নেব। তবে হ্যাঁ, আমি বেরোনোর আগে থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়েছি। এখন ট্রেনে উঠি, ট্রেনটা ছাড়ুক, তারপর যদি কোনো খাবার পাই তাহলে খেয়ে নেব। তো এদিকে আমরা সিট নিয়ে বসে পড়েছি। আর ট্রেনটা যেহেতু আজিমগঞ্জ থেকেই ছাড়ে, তাই পুরো ট্রেনটাই মোটামুটি ফাঁকা থাকে। তাই যেখানে ইচ্ছে সেখানেই বসতে পারি, চাইলে শুয়েও যেতে পারি। তবে না, আমরা এখন আর শোবো না, সদ্য ঘুম থেকে উঠে এসেছি। তবে যাই বলো, কালকে যা ধকল গেছে, মা মেয়ে দুজনাই আমরা ভীষণ ক্লান্ত। বেরোনোর আগে সকালবেলায় মাকে তো আমি বলেই ফেললাম, আজকের দিনটা থাক না মা, কালকে যাব। মা বলল কাজটা করাতে দেরি হয়ে যাবে, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। আসলে ওই কালকে যে কাগজটার দরকার ছিল, সেই কাগজটা হাতে না পেলে মায়ের একটা ফর্মে সই হচ্ছিল না, তো সেই সইটাই আজকে আমরা করাতে যাচ্ছি। তো অবশেষে মায়ের কথা শুনে বেরিয়েই পড়লাম। তবে বিশ্বাস করো, আজ আমার একটুও ভালো লাগছে না। তোমরা হয়তো ভাবছো আমি হয়তো ইচ্ছে করেই ব্লগ আপলোড করছি না। আসলে এত ছোটাছুটি হচ্ছে, আমার শরীর আর আমার সাথ দিচ্ছে না। তাই ভাবলাম আগে মায়ের কাজগুলোই হোক, তারপর না হয় আমার কাজগুলো করব। আমি জানি তোমরা আমার পরিবার, আমি কখন কি করছি না করছি তোমরা জানার জন্যে অধীর আগ্রহে বসে থাকো। আর এই ব্লগগুলো যখন আপলোড করছি, তোমরা যে আমার ব্লগগুলো দেখছো, আমার কথা শুনছো, এতে সত্যিই আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ। আমাকে বারবার প্রত্যেকটা ভিডিওতে এই একটা কথা বলতেই হয়, সুখের দিনের সঙ্গীর অভাব হয় না, আর দুঃখের দিনের সঙ্গী পাওয়া যায় না। তবে মা কালীর অশেষ কৃপা যে আমি এমন একটা পরিবার পেয়েছি যারা আমার সুখে দুঃখে সবসময় আমার পাশে আছে। কারণ দেখো, সুখের সময়ে তো অনেকেই পাশে থাকতে চায়, কিন্তু দুঃখের সময়ে শুধু সেই মানুষগুলোই পাশে থাকে যারা তোমায় প্রকৃত ভালোবাসে। আর এটা আমার কাছে সব থেকে বড় প্রাপ্তি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা নলহাটি স্টেশনে পৌঁছে গেছি। আর মাঝে মুড়ি উঠেছিল, আমি আর মা খানিকটা মুড়িও খেয়ে নিয়েছি। তবে জানো তো, বীরভূমের এই নলহাটি শহরটার সাথেও আমাদের অনেক পুরনো সম্পর্ক আছে। আসলে আমার বাবা যখন প্রথম রেলের চাকরিতে যোগদান করেন, তখন আমার বাবার প্রথম পোস্টিং হয়েছিল তকিপুর বলে ছোট্ট একটা স্টেশনে। এই নলহাটির আগের স্টেশনটাই হলো তকিপুর। তবে তকিপুর স্টেশনটা এতটাই ছোট, কখন বেরিয়ে গেছে আমি লক্ষ্যই করিনি। তো ওখানে যেহেতু রেল কোয়ার্টার ছিল না, তার উপরে ওখানকার যাতায়াত ব্যবস্থা বা থাকার জায়গার সমস্যা ছিল, যে কারণে মা বাবা প্রথমে নলহাটিতে একটা বাড়িতে ভাড়া থাকতেন। পরে অবশ্য রেল কোয়ার্টার পেয়েছিল, তবে এখানকার কোয়ার্টারটা ছিল একদম স্টেশনের কাছে। আজিমগঞ্জের কোয়ার্টারটাও স্টেশন থেকে খুব বেশি দূরে নয়, তবে এটা একদমই কাছে ছিল। আমি যে দিকটাতে বসে আছি ঠিক তার উল্টো দিকেই হলো রেল কোয়ার্টার। আর জানো তো, এই নলহাটিতেই না নলেটেশ্বরী মায়ের মন্দির আছে, যেটা ওই সতী মায়ের 51 পীঠের একটা পীঠ। এখানে মায়ের নল পড়েছিল, আর সেই জন্যেই বোধহয় এই শহরটার নাম হয়েছে নলহাটি। স্টেশন থেকে মন্দিরের দূরত্ব খুব বেশি নয়, টোটো ধরে অনায়াসেই যাওয়া যায়। তবে টোটোটা এখান থেকে ধরতে হয় না, লাইনের ওপার থেকে ধরতে হয়। ওই খুব বেশি 10 থেকে 15 মিনিট লাগে টোটোতে। আমিও একবার মায়ের সাথে গিয়েছিলাম, তবে জানো তো, মায়ের নল দেখতে পাইনি। শুনেছি মায়ের নল দেখতে হলে ভোর 2:30-3টের সময় যেতে হয়, তখন মাকে স্নান করানো হয়, আবার নতুন করে সাজিয়ে পুজো করা হয়। তবে আমার অত ভোরে কোনোদিনই যাওয়া হয়নি। মা অনেকবার বলেছে, তবে ভোরবেলায় ওঠার ভয়ে আমার দর্শনটা করা হয়নি। আমরা অবশ্য একটু বেলা করে গিয়েছিলাম, পুজোটাও ওখানে বেশ বেলা পর্যন্তই হয়। আজ বহু বছর পর নলহাটি শহরের ওপর দিয়ে যাচ্ছি।
তাই এখানে কাটানো স্মৃতিগুলো না চাইতেও মনে পড়ে যাচ্ছে। নলহাটিতে মা বাবা যখন থাকতো আমার যে খুব আশা হতো তা নয়, মাঝে মধ্যে আসতাম, কারণ আমি তখন না বিএড করছিলাম। আর বিএড করার পরেই তো আমার বিয়ে হয়ে যায়। তো আমার বিয়ের পর মা বাবা নলহাটি থেকে আজিমগঞ্জে শিফট হয়। আর যখন ওনারা শিফট হয়েছিলেন তখন আমি আর মণ্ডলবাবু এসেছিলাম। সমস্ত মালপত্র এখান থেকে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল। নলহাটির এই বাজারটা আমার খুব পছন্দের ছিল। এই বাজারে মায়ের সাথে অনেকবার বাজার করতে এসেছি। আর নলহাটির বাজারটা না অনেকটা জায়গা নিয়ে, মানে অনেক বড় বাজার, আর সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। বিশেষ করে আদাটা এখানে সব থেকে বেশি সস্তায় পাওয়া যায়। তবে জানো তো, আমার বাইরে যে আলমারিটা রাখা আছে আর আমার ঘরে যে আলনাটা আছে ওটাই নলহাটি থেকেই নিয়ে গিয়েছিলাম। মা বাবা যে বাড়িতে ভাড়া থাকতেন ওনাদের নিজস্ব কারখানা ছিল, যেখানে আলমারি, ড্রেসিং টেবিল, শোকেস, আলনা এই ধরনের জিনিসপত্র বানানো হতো। তো ওনারাই খুব সুন্দর করে বানিয়ে দিয়েছিল। আর ওই ধরনের আলমারি আমাদের ওদিকটাতে তখন পাওয়া যেত না। এখন হয়তো বড় আলমারি পাওয়া যায়, 3টে দরজা হয়, কিন্তু আমার আলমারিটা যথেষ্ট বড়, যথেষ্ট চওড়া, আবার 2টো দরজা। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা রামপুরহাট স্টেশনে নেমে পড়েছি। আর স্টেশনে এসে আগে 1 বোতল জল কিনে নিয়েছি। ভেবেছিলাম ট্রেন থেকে কিনবো, কিন্তু জলওয়ালাকে দৌড়ে যেতে দেখলাম, কিন্তু ডাকতেও পারলাম না, নিতেও পারলাম না। তেষ্টায় মা মেয়ের প্রাণ যায় যায় অবস্থা। যাই হোক, জলটা খেয়ে আমাদের একটু দাঁড়াতে হলো, কারণ ওই যে কয়লা ভর্তি মালগাড়িটা যাচ্ছিল আর আমাদেরকে স্টেশনের ওপার থেকে এপারে আসতে হতো। প্রথমে আমরা এখানকার কাজ করব, তারপর আবার আমাদের 1 নম্বর প্ল্যাটফর্ম পার করে মানে ওপারে যেতে হবে। বাবাকেও 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে পুরো প্ল্যাটফর্মটা ঘুরে এপারে আসতে হতো, এখানে সই করতে হতো, আর তারপর আবার গোটা প্ল্যাটফর্মটা ঘুরে ওপারে যেতে হতো অফিসে। সত্যি কথা বলতে সব মিলিয়ে ওনাকে অনেকটা রাস্তা হাঁটতে হতো। হয়তো টোটোতে যাওয়া যেত, কিন্তু সেটা অনেকটা ঘুরে যেতে হতো। স্টেশনের উপর দিয়ে যাতায়াত করলে রাস্তাটা একটু কম হতো বলে মা বাবা বেশিরভাগ ক্ষেত্রে এই রাস্তাটাই অনুসরণ করত। তবে সব মিলিয়ে বাবাকে খুব কষ্ট করতে হয়েছে যবে থেকে বাবার রামপুরহাটে পোস্টিং হয়েছে। তার আগে পর্যন্ত, মানে যতদিন বাবা আজিমগঞ্জে ছিলেন ততদিন বাবার কোনো কষ্টই ছিল না, বলতে পারো খানিকটা বসে বসেই দিন কেটেছে। তবে আমার বাবার জীবনের শেষ 3টে বছর খুব খারাপ কেটেছে। একেতে বাবা অসুস্থ হয়েছেন, তার উপরে বাবার পোস্টিং হয়ে গেছে রামপুরহাটে। আর রামপুরহাটে পোস্টিং হওয়ার পর থেকে বাবার কষ্ট অনেক গুণ বেড়ে গেছিল। এক তো উনি আজিমগঞ্জ থেকে রামপুরহাটে কোয়ার্টার নিতে একদমই রাজি ছিলেন না। দ্বিতীয়ত ওখান থেকে ওনাকে যাতায়াত করতে হতো, অনেকটা রাস্তা হাঁটতে হতো। সব মিলিয়ে উনি আর পেরে উঠছিলেন না। তোমরা অনেকেই বলতে কাকু কেন চাকরি ছেড়ে দিচ্ছে না। উনি চাকরি ছাড়তে চাননি, হয়তো ভবিষ্যৎ চিন্তা করেছেন। কথায় বলে না, মানুষ যখন শেষ সময়ে আসে তখন মানুষের অনেক কিছু উপলব্ধি হয়, আর সেই উপলব্ধিগুলো একমাত্র সেই মানুষটাই বোঝে। যে ভবিষ্যৎ চিন্তাটা ওনাকে বহু বছর আগে করতে হতো সেটা উনি শেষ জীবনে এসে করতে চেয়েছেন। তোমরা যারা বলতে না যে আমার বাবার সাথে আমার এত দ্বন্দ্ব কিসের জন্যে, শুধুমাত্র একটাই কারণে, আমি ওনাকে ভালো রাখতে চাইতাম। আমি চাইতাম আমার বাবা যেন জীবিত থাকে, কিন্তু কি আর করা যাবে, সব কিছু আমাদের হাতে থাকে না। যাই হোক, আমরা যে কাজটা করার জন্যে আজিমগঞ্জ থেকে রামপুরহাটে এসেছিলাম সেই কাজটাও কিন্তু আজ আমাদের হলো না। তো আমরা এখন আবার আজিমগঞ্জে ফিরবো। তবে রামপুরহাট থেকে না আজিমগঞ্জের ট্রেন সবসময় পাওয়া যায় না, তো সেই জন্যে আমি আর মা বাস ধরে এখন চলে এসেছি মোর গ্রামে। এবার এখান থেকে গাড়ি ধরে আমরা যাব খাগড়া স্টেশনে। খাগড়া স্টেশন থেকে ট্রেন ধরে তারপর আমরা পৌঁছাবো আজিমগঞ্জে। আজিমগঞ্জ থেকে রামপুরহাটের যোগাযোগ ব্যবস্থাটা না খুব একটা ভালো নয়, সবটাই ট্রেনের ওপরে নির্ভর করতে হয়। তার উপরে হাতে গোনা 2-3টে ট্রেনই আছে। তো আজকেও ট্রেন ছিল, তবে সেটা বিকাল 4টের সময়। মা বলল চলো অতটা সময় নষ্ট করে কি হবে, আমরা বরঞ্চ একটু ঘুরে বাসে চলে যাই। তবে হ্যাঁ, আজিমগঞ্জে কিন্তু বাসে যাওয়া যায় না। জিয়াগঞ্জ পর্যন্ত বাস বা টেকার যায়, ওখান থেকে ঘাট পার হয়ে তারপর আজিমগঞ্জে আসতে হয়। বলতে পারো আজিমগঞ্জের মানুষ পুরোটাই জিয়াগঞ্জের উপরে নির্ভরশীল অথবা ট্রেনের উপরে নির্ভরশীল। এদিকে আমরা তো ঠিক করেছিলাম খাগড়া স্টেশনে যাব, তবে বাসে যেতে যেতে হঠাৎ করে আমি মাকে বললাম চলো আজ আমরা একটু বহরমপুর থেকে ঘুরে আসি, কারণ কালকে আমাদের বহরমপুরে যাওয়ার কথা ছিল। মানে আমার বহরমপুরে যে ভাড়ার ঘরটা আছে ওখানে যাব, ওখানে কিছু জিনিসপত্র আছে, সেই জিনিসপত্রগুলোকে একটু ঠিকঠাক করে আসবো।
তো সেই জন্যে মাকে বললাম আজকে যখন কাজ হলো না, হাতে যখন সময় আছে, তাহলে কালকের কাজটা আজকেই করে নিই। কালকে যেহেতু রবিবার, অফিসের কাজ হবে না, আমাদের আবার সোমবার রামপুরহাট যেতে হবে। তো আজকে সেই জন্যে আমরা চলে এসেছি বহরমপুরে। আর এখন বহরমপুর বাস স্ট্যান্ডে নেমে আমরা ভাবছি আগে কিছু খেয়ে নেব, তারপর ঘরে যাব। তবে জানো তো, যখনই আমি বহরমপুরে আসি, বহরমপুরে পা দেওয়া মাত্র বহরমপুর শহরটার জন্যে আমার ভীষণ কষ্ট হয়। আমার চেনা দোকানগুলো, চেনা রাস্তাগুলো দেখলে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। এদিকে আমরা হোটেলের সামনে পৌঁছে গেছি, আর আমরা চলে এসেছি রাজলক্ষ্মী হোটেলে খেতে। এই হোটেলটাতে আমি আগেও খেয়েছি মণ্ডলবাবুর সাথে, তো সেই জন্যে এখানকার খাবার দাবার মোটামুটি আমার ভালোই লাগে, সেই জন্যেই মাকে নিয়ে এলাম। তো আজকে দেখছি থালাতে অনেক কিছু আছে, এর আগেও অনেক কিছু ছিল, তবে আজকে পরিমাণটা একটু বেশি। বোধহয় কম্পিটিশানটা একটু বেশি হাই হয়ে গেছে, কারণ পাশেই ঢাকা হোটেল আছে, শুনেছি ওখানকার খাবারও ভালো, তবে আমি কখনো খাইনি। ইচ্ছে আছে কোনো একদিন টেস্ট করব। তোমরা তো জানো আমি বহরমপুর শহরে অনেক বছর ধরে আছি, তবে এই ধরনের হোটেল যে বাস স্ট্যান্ডের কাছে আছে এটা কিন্তু আমি জানতাম না। এর আগেও আমরা হোটেলে খেয়েছি, তবে ওই যে বাস স্ট্যান্ডের পাশে যে হোটেলগুলো থাকে না, যেমন যশোর হোটেল, আরও অনেক নাম আছে, আমার এই মুহূর্তে মনেও নেই, তো সেই সমস্ত হোটেলেই বেশিরভাগ খেতাম। তবে লাস্ট 1-1.5 বছর বোধহয় হলো এই হোটেলটার হদিশ পেয়েছি। বলতে পারো বহরমপুর থেকে বাড়িতে যাওয়ার পর এই হোটেলটার হদিশ পেয়েছি। তবে এটাও ঠিক যে আমার মতো লোকের খোঁজ পাওয়ার কথাও নয়, কারণ আমি খুব একটা বাইরে খাওয়া দাওয়া করতাম না। নেহাতি দায়ে পড়লে তখনই আমরা বাইরে খেতে আসতাম। ওদিকে ওপরে খাওয়ার সময় একটা দাদাভাই আর দিদিভাইয়ের সাথে দেখা হয়েছিল। ওনারা তো আমাকে প্রথমেই চিনতে পেরেছিলেন, তো নিচে এসে আবারও ওনাদের সাথে দেখা হয়েছিল, ওনারা চলে গেলেন, আর আমরাও টোটো ধরে এখন যাচ্ছি ঘরের দিকে। তোমরা প্রায়ই আমাকে অনেকে জিজ্ঞেস করতে আমি বহরমপুরের ঘরটা কেন রেখেছি এই প্রশ্নের উত্তর আমি কখনোই তোমাদের সেইভাবে দিতে পারিনি। তবে তোমরা অনেকে এটাও জিজ্ঞেস করতে আমি কবে বহরমপুরের ঘরটা ছেড়ে দেব। তো বোধহয় এই মাসেই আমি বহরমপুরের ঘরটা ছেড়ে দেব। আর এটা বলতে গিয়ে কেন জানি না আমার ভীষণ কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, কারণ এই ঘরটার প্রতি না আমার আলাদাই একটা ভালোবাসা আছে। বলতে পারো আমার একটা মায়া পড়ে গেছিল, যার জন্যে প্রায় 1.5 বছর ধরে আমি শুধু ভাড়াই দিয়ে গেলাম, সেইভাবে কিন্তু থাকাও হয়নি, আর আমার কোনো প্রয়োজনও ছিল না। তবে তার থেকেও বড় কথা, এই শহরটার সাথে আমার ওই ঘরটার সাথে আমার অনেক ভালো মন্দে মেশানো স্মৃতি জড়িয়ে আছে, আর সেই স্মৃতিগুলোকে পেছনে ফেলে এগিয়ে যেতে কেন জানি না আমার ভীষণ কষ্ট হচ্ছে। আজ যখন আমি তোমাদের কথাগুলো বলছি আমার আজও বুকটা ফাটছে। কি করব বলো, কারণ এই শহরে আমি অনেকগুলো বছর কাটিয়েছি, আমার জীবনের গোল্ডেন পিরিয়ডটাই আমি এই শহরে কাটিয়েছি। যেহেতু আমার বিয়ের 1.5 মাস পরেই আমি এই শহরে থাকতে চলে আসি, তাই এই শহরে আমার আর মণ্ডলবাবুর কাটানো অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আছে। এই শহরের অনেক অলিগলি আমাদের অনেক ভালো খারাপ মুহূর্তের সাক্ষী হয়ে আছে, আর সেই মুহূর্তগুলোকে আজ যখন পিছনে ফেলার সময় এসে গেছে না, তখন বুকের ভেতরটা কেমন যেন তোলপাড় করে যাচ্ছে, কারণ সেই দিনগুলোকে না আমি কখনো ফিরে পাবো না, কিন্তু সেই দিনগুলো আজ আমার চোখের সামনে ছবির মতো ভাসছে। জানো তো, একটা সময় মণ্ডলবাবু সাইকেলের পেছনে বসে একটা কথা প্রায়ই বলতাম, একদিন আমরা এই মুহূর্তগুলোকে, এই দিনগুলোকে ভীষণ মিস করব। আর আজ বোধহয় সেই রকমই একটা দিন আমার জীবনে। আমি সেই দিনগুলোকে ভীষণ মিস করছি, আমার আবার সেই দিনগুলোতে ফিরে যেতে ইচ্ছে করছে, আমার বহরমপুর শহরটাকে ছাড়তে ইচ্ছে করছে না। টোটো থেকে নেমে 1 পা 2 পা করে এখন হাঁটতে হাঁটতে আমি আর মা ঘরের দিকে যাচ্ছি, আর ঘরের সামনে আসতেই দেখা হলো ঠাকুমার সাথে। অনেক দিন পর ঠাকুমাকে দেখলাম, দিন বললে বোধহয় ভুল হবে, অনেক মাস পর। আমি ওই পুজোর আগে এসেছিলাম, তারপর আমার আর আসা হয়নি। এদিকে গেটের চাবি আমার কাছে ছিল, তবে ভেতর থেকে লাগানো ছিল বলে দাদা এসে ওপর থেকে গেটটা খুলে দিল। আর গেটটা খোলা মাত্র দাদা মাকে দেখে পুরো হতবাক হয়ে গেছে, কারণ বাবা যে চলে গেছেন এই কথাটা দাদা, জেঠিমা, জেঠু কেউই জানে না। ওনাদেরকে খবরটা দেওয়ার জন্যে মণ্ডলবাবু নিজে ফোন করেছিল, অনেকবার ফোন করেছিল, কিন্তু ওনাদের সাথে সেই মুহূর্তে যোগাযোগ করতে পারেনি। সেই সাথে নিমন্ত্রণ করার জন্যেও ফোন করা হয়েছিল। তবে আজকে জানতে পারলাম ওই মুহূর্তে ওনাদেরও গ্রামের বাড়িতে কেউ একজন মারা গেছিলেন, তো সেখানেই দাদা ছিল, আর সেই জন্যেই ফোনটা লেগেছিল না।
যাই হোক, আমরা তো ঘরে চলে এসেছি। আর আজকে না ঘরে আসার একটা উদ্দেশ্য আছে, সেটা হলো আমার ঘরে যে জিনিসপত্রগুলো আছে এখানকার জিনিসপত্রগুলো মোটামুটি একটু গুছিয়ে রেখে যাব, কারণ মা আজিমগঞ্জের কোয়ার্টারটা ছেড়ে দেবে আর ওখানকার জিনিসপত্র নেওয়ার জন্যে একটা গাড়ি আসবে। তো সেই গাড়িতে করে আমারও এখান থেকে জিনিসপত্রগুলো যাবে, এমনটাই কথা হয়েছে। তো সেই জন্যেই আমরা আরও এসেছি এখানকার জিনিসপত্রগুলো গোছগাছ করতে। তো এখন আমি আর মা কাজে লেগে পড়েছি। তো টুকটাক করতে করতে একটা জায়গায় থাকতে শুরু করলে দেখবে এটা ওটা হয়েই যায়। চেষ্টা করেছিলাম যে এখানে যেন খুব বেশি জিনিস না হয়, কিন্তু ওই আর কি, এখানেও একরকম সংসারই ছিল আমার, তোমরা তো জানোই, আলাদা করে বলার কিছু নেই। তবে টুকটাক আমি এখান থেকে অনেক কিছু নিয়ে গেছি বাড়িতে, মানে যবে থেকে ভেবেছি ঘর ছেড়ে দেব তবে থেকেই টুকটাক যখনই এসেছি কিছু না কিছু হাতে করে নিয়েই গেছি। তো জিনিসপত্র বলতে পারো অর্ধেক চলে গেছে আর অর্ধেকটাই আছে। বিশেষ করে সাইকেলটা তো আগেই নিয়ে গেছি। ভেবেছিলাম গাড়ি টাড়ি ভাড়া করব না, এখানে যা টুকটাক জিনিস আছে মাঝে মধ্যে আসবো আর নিয়ে যাব। তো এখন যখন মায়ের গাড়িটা হচ্ছে তাই ভাবছি একবারে চলে গেলে আমারও খানিকটা সুবিধা হবে, কষ্টটাও কম হবে। তো সেই জন্যে মোটামুটি যা যা জিনিসপত্র ছিল, যতটুকু গোছগাছ করার মতো ছিল, আমি আর মা গোছগাছ করলাম। আর বাকিটা যেদিন যাব সেদিন গুছিয়ে নিয়ে চলে যাব। তো চলো, এই ঘরটাকে ছাড়ার সময় চলে এসেছে। এই ঘরটা আমার জীবনের অনেক ভালো খারাপ মুহূর্তের সাক্ষী হয়ে আছে। করোনার সময়ে এই ঘরেই আমি 5.5 মাস একভাবে কাটিয়েছি। অনেকেই বলতো বস্তির মতো ছোট্ট একটা ঘরে থাকো, খারাপ লাগে না। বিশ্বাস করো, আমার একটুও খারাপ লাগতো না। এই ঘরটাতে থাকতে আমি ভীষণ ভালোবাসতাম। এখানে থাকতে আমার সবথেকে যে অসুবিধাটা ফেস করতে হয়েছে সেটা হলো টয়লেট বাথরুম। যেহেতু টয়লেট বাথরুমটা কমন ছিল, তো এটাই একটা সমস্যার কারণ ছিল। তবে ওই যে নিচে থেকে জল ওপরে নিয়ে আসতে হতো, সেটাতেও কিন্তু আমার খারাপ লাগতো না, বরঞ্চ ওই মুহূর্তগুলোকে আমি ভীষণ উপভোগ করতাম। আর যখন ছাড়ার সময় হয়েছে সেই মুহূর্তগুলো ভীষণ মনে পড়ছিল। এই ঘরে মণ্ডলবাবুর সাথে কত ঝগড়া করেছি, কত সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছি, কত আনন্দ করেছি, মানে সব কিছু আজ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো, ওই ঘর থেকেই আমার তোমাদের সাথে পথ চলা শুরু হয়েছিল। একটা সময় যখন সব দিক থেকে শুধু নিরাশাই আসছিল, তখন আশার আলোটা ওই ঘর থেকেই আমার জীবনে চলে উঠেছিল তোমাদের হাত ধরে। কারণ এটা খুব সত্যি কথা, আমি কখনো স্বপ্নেও ভাবিনি আমি কোনোদিন ইউটিউব চ্যানেল করব, ভিডিও বানাবো, তোমাদের সাথে এত কথা বলবো। সবটাই মা কালীর কৃপা। কারণ একটা সময় মা কালীর কাছে খুবই প্রার্থনা করতাম যে কিছু না কিছু রাস্তা তো আমাকে দেখাও, আমি জীবনে বসে থাকতে চাই না, কিছু না কিছু জীবনে করতে চাই। জানি আমি যেটা হতে এসেছিলাম সেটা আমি হতে পারিনি, তবে সেই আশাটা কোথাও না কোথাও আমি এখন ছেড়ে দিয়েছি। কিন্তু কিছু না কিছু তো আমাকে একটা রাস্তা দাও যেখান থেকে আমি নতুন করে বাঁচার একটা মাধ্যম খুঁজে পাই। তো যবে থেকে আমি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছি, যবে থেকে আমি এই কাজটার সাথে যুক্ত, তবে থেকে আমি নিজেকে অনেকটা বেশি ভালো রাখতে শিখেছি, অনেকটা বেশি পজিটিভ থাকতে শিখেছি। এমনটা নয় যে আমার জীবনে নেগেটিভিটি ভর্তি ছিল। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে খারাপ লাগা সবার থাকে, যেগুলো আমারও ছিল। এবং সেই খারাপ লাগাগুলো মানুষের আরও বেশি আসে তখন যখন মানুষ ফাঁকা বসে থাকে। তো যবে থেকে আমি কাজের মধ্যে ঢুকেছি না, তবে থেকে আমার জীবনে ওই সমস্ত বিষয় নিয়ে ভাবার আর সময় নেই। এখন আমি যথেষ্ট নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে পারি, নিজেকে ব্যস্ত রাখতে পারি। আর তার থেকেও বড় বিষয় হলো, আমার এই চ্যানেলটাকে আমি আমার সন্তান সমতুল্য মনে করি এবং একে ভীষণ লাকি মনে করি আমার জীবনে। যবে থেকে এই চ্যানেলটা আমার জীবনে এসেছে তবে থেকে আমার জীবনে অনেক কিছু ভালো হয়েছে, অনেক না পাওয়া জিনিস যেগুলো আমি কোনো দিনও পাবো না ভেবেছিলাম, সেই সমস্ত বিষয়গুলোও আমার জীবনে হয়েছে। তো সেই জন্যে যারা আমার মতো আছো, যারা ভাবছো যে আমাদের জীবনের সব শেষ হয়ে গেছে, দেখবে কোনো না কোনো জায়গা থেকে আবার জীবনটা নতুন করে শুরু হবে, আবার তুমি নতুন করে বাঁচতে শিখবে, যেটা আমি শিখেছি। আমি যদি পারি, অমৃতার মতো মেয়ে যদি পারে, তাহলে যে কোনো মেয়ে পারবে, যে কোনো বয়সে পারবে, এটা আমার বিশ্বাস। ঘর থেকে বেরিয়ে আমরা একটা ওষুধের দোকানে দাঁড়িয়েছিলাম। শাশুড়ি মায়ের বেশ কিছু ওষুধ নেওয়ার ছিল, সেগুলোই নিয়েছি। আর তারপর মাকে নিয়ে এসেছি একটু সিলেদার্সে। তবে সিলেদার্সে প্রচুর জুতো দেখলাম, একটাও জুতো পছন্দ হলো না।
এসে তো দেখছি সিলেদার্সটা পুরোই ফাঁকা। তো আমি আর মা খানিকক্ষণ ঘুরে ঘুরে সমস্ত জুতোগুলো দেখেও কিছু পছন্দ করতে না পেরে অবশেষে একটা পাউচ ব্যাগ নিয়ে নিলাম। এই ধরনের একটা ব্যাগ আছে আমার কাছে, তো এই ব্যাগের প্রিন্টটা খুব ভালো লাগছিল, তো সেই জন্যে আরেকটা নিলাম। আর তারপর চলে এসেছি পাশের একটা জুতোর দোকানে মায়ের জন্যে আর আমার জন্যে জুতো নেব, যেগুলো বর্ষাতেও পরা যাবে আবার ঘরেও পরা যাবে। তো মায়ের জন্য এই জুতোটা নেওয়া হলো, কিন্তু এইরকমই আমিও একটা নিতে চেয়েছিলাম। আমার পাটা যেহেতু একটু বেশি বড়, তো সেই জন্যে সাইজ হলো না। তো ওখান থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি আর টোটো ধরে এখন যাচ্ছি আমরা বাস স্ট্যান্ডের দিকে। তবে আজকে মনটা ভীষণই খারাপ হয়ে গেছিলো, কারণ বহরমপুরে এসেও রুশু, বৌদি, আয়ুষ, দাদা কারোর সঙ্গে দেখা হলো না। হাতে সময় ছিল না। মা বলছে অন্য একদিন দেখা করে নেব, কারণ আমরা এখন না গেলে না ট্রেনটা পাবো না। তাই মা বলল এর পরে যেদিন আমরা যাব সেদিন দেখা করে নেব। আজ বোধহয় মায়ের শরীরটাও ভালো লাগছে না। কালকে এত ছোটাছুটি হয়েছে, তার উপরে আজকে আবার রামপুরহাট থেকে এতটা ছোটাছুটি হলো, তাই আমিও আর মাকে খুব একটা জোর করিনি। আমরা চলে এসেছি খাগড়া স্টেশনে। এদিকে আমাদের ট্রেনও ঢুকে গেছে। আজকের দিনের বেশিরভাগ সময়টা আমাদের বাইরে বাইরেই কেটে গেল। সেই সকালে বেরিয়েছি, এখন দেখো সন্ধ্যা হতে চললো। তবে সারা দিনের মধ্যে একটা বিষয় ভীষণ মিস করছিলাম, সেটা হলো আমার বাবার ফোন কল। আমার বাবা আমার মা কোথাও গেলে এতবার ফোন করতো, সেই সময়ে না মাঝে মধ্যে বিরক্ত হয়ে যেতাম, রাগও হতো। বিশেষ করে মা যখন বহরমপুরে আমার কাছে যেত, তখন না জানি বাবা কতবার ফোন করে জিজ্ঞেস করতো কখন বেরোচ্ছ, কটার ট্রেনে আসছো। তো আমি তো মাঝে মধ্যে মাকে বলতাম তোমার আর আসতে হবে না আমার কাছে। আর আজকে দেখো চাইলেও সেই ফোনটা আর বাজে না। সারাদিন রাস্তায় রাস্তায় মা মেয়ে ঘুরে বেড়ালাম, আজ আর কেউ খোঁজ নেয় না কি খেলাম, কতদূর পৌঁছালাম, কখন ফিরবো। আর ফেরার পর কেউ জিজ্ঞেসও করে না কি খাবার নিয়ে এলাম। জানো তো, আমার বাবার মৃত্যুতে আমি যতটা দুঃখী, ততটাই আমার ভেতরে রাগ কাজ করে। কারণ আমার বাবার এখনো মরার বয়স হয়নি, এখনো উনি অনেক বছর বাঁচতেন যদি উনি চাইতেন। আমার মায়ের মতো একজন স্ত্রী থাকা সত্ত্বেও আমার বাবা কেন যে নিজেকে সুস্থ রাখতে পারেননি, এটা ভেবে মাঝে মধ্যে সত্যিই আমার ভীষণ কষ্ট হয়। যাই হোক, ঘরে এসে ফ্রেশ হয়ে একটুখানি চা খেয়ে নিয়েছি। আর আজকে রাতের রান্নাটা মাকে বললাম দাও আমিই করি। মা ওই সামনের ঘরে আমাদের ফ্রিজটা ছিল, ওখান থেকে একটু পনির এনে দিয়েছে, 2 টুকরো পনির ভাজতে বসিয়েছি, আর সেই সাথে আলু সিদ্ধ ভাত করব। আর আমাদের খাটটা যেহেতু খোলা হয়েছে, পাশের ঘরে রাখা আছে, তাই আমরা এখন মেঝেতেই শুচ্ছি। তো এখন এই বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে ঠিক করে নেব, ওদিকে রান্না হয়ে গেলে খেয়ে দিয়ে মা মেয়ে শুয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। আর এতদিন পর আমি ব্লগ আপলোড করার জন্য তোমাদের প্রত্যেককে সরি বলছি। কেন এতদিন আমি আপলোড করতে পারিনি সেটা সময়ের সাথে সাথে আমি তোমাদেরকে বলবো। আপাতত টাটা অ্যান্ড গুড নাইট।